রাজনীতি বনাম বাস্তবতা, ঢাকার রাজনীতি, গোপালগঞ্জের ঘটনা আর সত্যের নির্লজ্জ সংকট। আজকে আমাদের এই বিষয় নিয়েই আলোচনা। প্রতিদিনকার মতো প্রথম কলকাতার এক বিশেষ আলোচনায় আপনাদের সকলকে স্বাগত। আমাদের সাথে প্রতিদিনের মতোই রয়েছেন প্রথম কলকাতার ডেপুটি এডিটর, সাংবাদিক, বিশ্লেষক পরমাশিস খোসরয়। দাদা আপনাকে স্বাগত আজকের এই বিশেষ আলোচনা পর্বে। নমস্কার। যেমনটা বলছিলাম, নতুন রাজনৈতিক বলয় এনসিপি, জামাত ও বিএনপি তরুণ নেতৃত্বের মধ্যকার একটা দ্বন্দ্ব। গোপালগঞ্জের এক ঘটনা এবং সেই ঘটনায় প্রশাসনিক কি ব্যর্থতা, ঢাকা নগর ভবনের নিয়ন্ত্রণ ঘিরে ইশরাক হোসেন ও তরুণ তুর্কিদের গ্রহণযোগ্যতা, এই গোটা বিষয় নিয়ে আমাদের আজকে আলোচনা। আমরা আলোচনাটিকে বিভিন্ন পার্টে ভাগ করেছি এবং সেইভাবে আপনাদের সামনে তুলে ধরব। আমাদের কথা হলো প্রথম কলকাতা দু চোখ দিয়ে যা দেখে, যা ঘটে চলেছে সেই ঘটনার উপর বিশ্লেষণ করে। প্রথম কলকাতা কারোর পক্ষপাতিত্ব নেয় না। আমরা সমসাময়িক ঘটনার উপর বিশ্লেষণ করি, তাই অনেকের আমাদের কথা ভালো লাগতে পারে, আবার নাও লাগতে পারে। কারণ মন রক্ষা করার জন্য আমরা কোনো বিশ্লেষণ পর্ব তুলে ধরি না, আমরা বাস্তব ঘটনার উপর বিশ্লেষণ করি। আজকেও তেমনই একটি বিশ্লেষণ নিয়ে আপনাদের সামনে। অনুরোধ করব বিশ্লেষণটি শেষ পর্যন্ত দেখার জন্য। দাদা, যেমনটা আপনি শুনলেন এবং আপনি এই বিষয়ে অনেকটা বেশি অবগত আমার থেকেও হয়তো, কেননা এই মুহূর্তের যে ঘটনা বলি তা সত্যি ভেবে দেখার মতো, বিশ্লেষণ করার মতো। ভোট সংস্কার না ভোট বিলম্ব, জনমনে এটা নিয়ে একটা সন্দেহ রয়েছে। প্রথম ধাপেই আমরা এই বিষয় নিয়ে বিশ্লেষণ করব। আপনাকে প্রথমেই যে প্রশ্নটা রাখতে চাইবো, ভোট সংস্কারের নামে বাংলাদেশের নির্বাচন পিছানোর কি কোন রকম চক্রান্ত চলছে বলে মনে হয় আপনার? দেখো, এই বিষয়গুলো নিয়ে আজকে যদি আমরা কথা বলতে চাই, আমরা আমাদের প্রথম কলকাতার যেটা পলিসি, আমি পলিসির কথাটা আগে প্রথমেই বলবো, যে ভারত এবং বাংলাদেশের সুসম্পর্ক বজায় রাখার জন্য আমরা নিরন্তর কাজ করে চলেছি। অনেকের হয়তো খারাপ লাগে, অনেকের হয়তো ভালো লাগে। আমরা গণ অভ্যুত্থানের সময় গোটা বাংলাদেশের যে চালচিত্র দেখেছি, যে পটভূমি দেখেছি, আমরা কিন্তু সজোরে নিরপেক্ষ থেকে সঠিক বিশ্লেষণ দেওয়ার চেষ্টা করেছি, ঘটনার পরম্পরার উপরে ভিত্তি করে, সত্যের উপরে ভিত্তি করে। হয়তো আমাদের বক্তব্য আওয়ামী লীগের নেতা নেত্রীদের ভালো লাগে, কার ভালো লাগলো আর কার ভালো লাগলো না সেইটা ভেবে কিন্তু প্রথম কলকাতার পথ চলা নয়। আমাদের শপথ সত্যের পথে, সঠিকের পথে দু চোখ দিয়ে দেখে নিরপেক্ষতার সঙ্গে আমরা কথা বলি, যাতে করে ভারত এবং বাংলাদেশের সুসম্পর্ক বজায় থাকে এবং দুদেশের নাগরিকদের যেন অধিকার কোনোভাবে লঙ্ঘিত না হয়। সেজন্য আমাদের কিন্তু পথ চলা। আজকে এই মুহূর্তে তোমার যেটা প্রশ্ন, ভোট সংস্কারের নামে কি বাংলাদেশের নির্বাচন পিছনোর চক্রান্ত চলছে, এর যদি উত্তর দিতে হয় পরিষ্কারভাবে যে কথা এই মুহূর্তে বলার প্রয়োজন, ভোট সংস্কার একটা গণতান্ত্রিক দাবি, এটা কিন্তু ভুলে গেলে চলবে না। কিন্তু সময় এবং প্রক্রিয়া নিয়ে প্রশ্ন থাকলে জনমনে, জনমানসে, জনগণের মধ্যে কিন্তু একটা সন্দেহের দানা বাঁধে এবং সন্দেহ তৈরি হয়। এই মুহূর্তে বেশ কিছু মহল থেকে কিন্তু দাবি উঠছে নির্বাচনকে আরো অংশগ্রহণমূলক করতে সময় দরকার। কিন্তু সাধারণ মানুষ কি বলছে? সাধারণ মানুষ বলছে এটি কি আসলে সময় নষ্ট করে ক্ষমতা দীর্ঘায়িত করার একটি মোড়ক? এই প্রশ্ন কিন্তু জনমানসে ইতিমধ্যেই উঠতে শুরু করেছে। এমনকি অনেকেই বলছেন সংস্কার নামের কুয়াশায় জনগণের অধিকার লুকিয়ে ফেলা হচ্ছে। অর্থাৎ সংস্কারের নাম করে সংস্কারের যেখানে কুসংস্কার, যেটাকে সংস্কার করা হবে সেখানে তো অবশ্যই কুসংস্কার লুকিয়ে রয়েছে, সেটাকে সংস্কার করা হবে। সেই কুয়াশায় কিন্তু আমরা আচ্ছন্ন, এই একটা মানসিকতা মানুষের মধ্যে পৌঁছে দিয়ে জনগণের এই মুহূর্তে যে অধিকার সেটাকেও কিন্তু লুকিয়ে ফেলা হচ্ছে। অর্থাৎ সোজা কথায় বলা যায় যে বাংলাদেশে কিন্তু এই মুহূর্তে সাধারণ মানুষের মনে তারা ইতস্তত হয়ে পড়ছে রাজনৈতিক দলগুলির প্রতি, এবং এই মুহূর্তে যারা সরকারের দায়িত্বে আছেন, পরিচালনা করছেন, নির্বাচন যারা পরিচালনা করবেন, নির্বাচনকে যারা সংগঠিত করবেন সংস্কারমুখী পরিবেশের মধ্য দিয়ে, তাদের প্রতি কিন্তু মানুষের আস্থা ক্রমশ সংশয়ের জায়গায় যাচ্ছে। ঠিক এই বিষয় নিয়ে আমাদের একটা বিশেষ প্রতিবেদন রয়েছে, দর্শকদের অনুরোধ করব প্রতিবেদনটি দেখুন। ডক্টর ইউনূস কি একা হয়ে যাচ্ছেন? বাংলাদেশের রাজনীতিতে তলে তলে ঠিক কোন খেলা চলছে? এভাবেই কি নির্বাচন পেছানোর ছক কষা হচ্ছে? বিএনপি এখন আর চুপ নেই, ইউনূস সরকারকে প্রকাশ্যে প্রশ্ন তুলছে। নির্বাচন না হলে ফল কি হবে তা নিয়েও হুমকি দিচ্ছে বিএনপির নেতারা। গোপালগঞ্জের রক্তাক্ত ঘটনার পর বদলে গেছে অনেক কিছু। যেখানে একসময় বিএনপি, এনসিপি আর জামাত ছিল একই মঞ্চে, সেখানেই এখন দেখা যাচ্ছে ভাঙন, সন্দেহ আর কৌশলের লড়াই। বিএনপি বলছে নির্বাচন পেছানোর ছক চলছে, আইন শৃঙ্খলা বাহিনীকে সামনে রেখে তৈরি হচ্ছে অজুহাত।
আর মাঠ পর্যায়ে শুরু হয়ে গেছে ইউনূস বিরোধী প্রতিরোধ। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব কেন ফুঁসছে বিএনপি, কেন সময় দিতে চাইছে না তারেক রহমান এবং ডক্টর ইউনূস কি রাজনীতির বোঝা হয়ে উঠছেন। 16 জুলাই গোপালগঞ্জে যা ঘটলো সেটা শুধু রাজনৈতিক সংঘর্ষ নয়, বিএনপির ভাষায় এটা ছিল সাজানো ষড়যন্ত্র। বিবিসি বাংলা জানাচ্ছে অন্তত 4 জন নিহত, সেনা পুলিশ মোতায়েন, কারফিউ জারি। বিএনপির অভিযোগ এনসিপি জামাত মিলে এক পরিকল্পিত অরাজকতা তৈরি করেছে। উদ্দেশ্য একটাই, দেশে ভয় দেখিয়ে নির্বাচনের সময় পিছনো এবং আইন শৃঙ্খলার অবনতি দেখিয়ে অবৈধ ক্ষমতা দীর্ঘস্থায়ী করা। এই অভিযোগকে ঘিরেই ক্ষোভে ফুঁসছে বিএনপি। তাদের বক্তব্য, গণ আন্দোলনের ফসলকে কুড়োতে গিয়ে কেউ যেন আবার গাছ কেটে না ফেলে। গোপালগঞ্জে ঘটনার পর বিএনপি আর চুপ নেই। দেখা যাচ্ছে ইউনূসপন্থীদের রাজনৈতিক সভা ঠেকিয়ে দিচ্ছে বিএনপির স্থানীয় কর্মীরা। স্লোগান উঠছে, সময় ফুরিয়েছে, এবার নির্বাচনের দিন চাই। ইসরাক হোসেন বলেই ফেলেছেন, আগামী ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন না হলে দেখে নেওয়া হবে ইউনূসকে। এই বক্তব্য শুধু হুঁশিয়ারি নয়, এটা স্পষ্ট বার্তা যে বিএনপি এখন আর সহনশীল হয়ে থাকবে না। তাদের দাবির সারমর্ম, ক্ষমতা হস্তান্তরের জন্য সময় বেঁধে দাও। বিএনপি ছাড়া রাজনৈতিক ভবিষ্যৎ নেই। একদলীয় রাজনীতি ফিরিয়ে আনার চক্রান্ত চললে তার জবাব আসবে রাস্তায়। এই রাজনৈতিক টানাপোড়েনে নতুন মাত্রা যোগ করেছে জামাত ও এনসিপির প্রচার। তারা মাঠে ছড়িয়ে দিচ্ছে এক স্লোগান, যত ভারত বিরোধিতা তত দেশপ্রেম। এই প্রচারে ডক্টর ইউনূস সরকারকেই বানানো হচ্ছে বিদেশ নির্ভর একটি প্রশাসন। নাম না করেও বোঝানো হচ্ছে ভারতের মদতপুষ্ট এই সরকার কখনোই নিরপেক্ষ নয়। তাদের উদ্দেশ্য বিএনপিকে বাদ দিয়ে একটা সুবিধাভোগী নির্বাচন। এই প্রচারে মূলত ইসলামপন্থী গোষ্ঠীগুলোর লাভ, কারণ তারা জানে জাতীয়তাবাদী আবেগে খেললে জনপ্রিয়তা বাড়ে। ভারত বিরোধিতার মোড়কে তারা নিজেদের প্রাসঙ্গিক করে তুলতে পারে। আর এই কৌশলের লক্ষ্যবস্তু এখন কেবল আওয়ামী লীগ নয়, বরং বিএনপিকেও ফাঁদে ফেলতে চাইছে তারা। বিএনপির হাইকমান্ড এখন আর ধোঁয়াশায় নেই। বিশ্বস্ত সূত্রের খবর, তারেক রহমান স্পষ্ট বলে দিয়েছেন, সময় ফুরিয়ে এসেছে, নির্বাচন চাই, কেয়ারটেকার নয়। আর সবচেয়ে চমকপ্রদ তথ্য, খোদ খালেদা জিয়াও খুশি নন ইউনূস সরকারের ভূমিকায়, কারণ তিনিও একসময় ছিলেন সেই -2 ষড়যন্ত্রের শিকার। এখন তার দৃষ্টিতে ইতিহাস আবার নিজেকে ফিরিয়ে দিচ্ছে। এই বাস্তবতায় বিএনপি আর কেবল পর্যবেক্ষক থাকছে না, তারা রাজপথে নামতে প্রস্তুত। আর একের পর এক বক্তৃতায় সেই বার্তাই যেন স্পষ্ট। ডক্টর ইউনূস যিনি এলেন জাতির আশা নিয়ে, তিনি কি এখন হয়ে উঠছেন রাজনৈতিক বিভেদের কেন্দ্রবিন্দু? যখন বিএনপি বলছে আর না, তখন প্রশ্নটা শুধু নির্বাচন নয়, ডক্টর ইউনূসকে নিয়ে আদেও সহমত আছে তো? আর রাজনীতির মঞ্চের সময় খুব অল্প, আর ধৈর্য যখন ফুরিয়ে যায় তখন ইতিহাস বাঁক নেয়। বাংলাদেশ কি সেই বাঁকে দাঁড়িয়ে আছে? পুরো প্রতিবেদনটি শুনলেন এবং পরবর্তী যে প্রশ্ন রাখতেই হয় যে এই পরিস্থিতিতে মানুষের মন কোন দিকে ঝুঁকছে বর্তমানে? দেখো, মানুষের মন ঝোঁকা, মানুষের মন বোঝা, এটাই তো এই মুহূর্তে বাংলাদেশের সমস্ত রাজনৈতিক দলের প্রথম চাওয়া এবং পাওয়া হওয়া উচিত। কিন্তু মানুষ এখন প্রশ্ন করছে, কোথায় গেল সেই রাজনৈতিক সাহস যেখানে সরকার ও বিরোধী দুই পক্ষই আলোচনায় বসবে? বর্তমান পরিস্থিতিতে ভোট নয়, বরং মানুষের নিরাপত্তা, অর্থনৈতিক দুর্দশা এবং শাসন ব্যবস্থার জবাবদিহিতাই কিন্তু অগ্রাধিকার পাচ্ছে মানুষের মনে। আর সে কারণেই তারা অনেক ক্ষেত্রে কাউকেই চোখ বুঝে কিন্তু সমর্থন দিতে পারছে না। যে কথাটা আগে তোমাকে বললাম, এই মুহূর্তে বাংলাদেশের মানুষের মনে রাজনৈতিক দল, সরকার, প্রশাসন, তাদের প্রতি কিন্তু মানুষ কম বেশি আস্থা হারিয়ে ফেলছে। সাধারণ মানুষ কিন্তু সাধারণ মানসিকতায়, সাধারণ মনে নির্ভেজাল হিসেবে সাধারণ মানুষ কিন্তু বাঁচতে চায়। সেই জায়গায় মানুষের যেটা হচ্ছে খাদ্য, বস্ত্র, নিরাপত্তা, অর্থনৈতিক দুর্দশা, প্রশাসন, শাসন ব্যবস্থা, এই জায়গাগুলো কিন্তু একটা অরাজকতার জায়গায় চলে যাচ্ছে। সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু বাংলাদেশের সাধারণ মানুষ এই মুহূর্তে তারা আশঙ্কা প্রকাশ করছেন, তারা কিন্তু আর রাজনৈতিক দলগুলোকে চোখ বুজে যে সমর্থন দেবে সেই ভরসাটা কতটা রাখবে, সেই জায়গাটায় কিন্তু একটা সংকট তৈরি হচ্ছে। সেই জন্য এখানে বলার এখনো সময় আছে, বাংলাদেশের সাধারণ মানুষের মন বুঝে আপনারা পথ চলুন, তাদের আস্থা দিন, তবেই কিন্তু আপনারা তাদের প্রতি আস্থা
তাদের কাছ থেকে আস্থা ফিরে পাবেন। ঠিক তাই, আমরা প্রথমেই যেমনটা বলছিলাম যে আমরা কোনো পক্ষপাতিত্ব নিতে রাজি নই এবং আমরা যখন যেরকম ঘটনাবলী হবে আমরা তখন সেরকমই আলোচনা করব। আমাদের আলোচনাতে তেমনই প্রতিচ্ছবি আপনারা দেখতে পাবেন এবং সেই বিষয়ের উপরেই আমরা আজকে আলোচনা করছি এবং যে ঘটনাবলীগুলো উঠে আসছে বর্তমান পরিস্থিতিতে সেই ঘটনাগুলোকে সামনে রেখে আপনাদের সামনে আলোচনা করার চেষ্টা করছি। আলোচনার দ্বিতীয় ধাপে যাওয়ার চেষ্টা করব। পরবর্তী ধাপে আমরা যেমনটা রেখেছি যে তরুণ তুর্কিরা ঐক্যের প্রতীক নাকি বিভেদের রসদ, কি মনে হচ্ছে এই বিষয় নিয়ে আলোচনা করব। আপনাকে এই বিষয়ের উপর প্রথমেই যে প্রশ্ন রাখতে চাইবো তা হলো এনসিপি, জামাত ও বিএনপির তরুণ নেতৃত্বের মধ্যে মতবিরোধ এত বেশি কেন? এর যদি সত্যি উত্তর জানতে চাও তাহলে বলবো যে মতবিরোধের মূল কারণ আদর্শ নয়, বরং তাহলে কি, বরং নেতৃত্ব এবং ভবিষ্যৎ দখলের লড়াই। এই লড়াই থেকে কিন্তু এই মতবিরোধের জায়গা, কে আসবে ফ্রন্ট লাইনে, কে কথা বলবে জাতির পক্ষ থেকে, এই নিয়ে দুঃসহ কিন্তু প্রতিযোগিতার দৌড় শুরু হয়েছে। দৌড় দৌড় দৌড়, দুঃসহ প্রতিযোগিতার দৌড়। এনসিপি, জামাত তরুণদের মধ্যে এক ধরনের আগ্রাসী গতিশীলতা যেমন দেখা যাচ্ছে, যেখানে তারা মাঠে আছে। অন্যদিকে বিএনপি তরুণদের মধ্যে কিন্তু কিছুটা হলেও দূরত্ব এবং দ্বিধা এই মুহূর্তে কাজ করছে। আর সেই ফাঁকেই কিন্তু রাজনৈতিক বারুদ কিন্তু ক্রমশই জমে উঠছে এবং এই বারুদ যদি ক্রমশ জমে ওঠে তাহলে কিন্তু এই বারুদ কখনো বিস্ফোরণে পরিণত হতে পারে। সেই জায়গা থেকে এই তরুণ তুর্কিদের মধ্যে, অর্থাৎ এনসিপি বা জামাত বা বিএনপি, সব যে রাজনৈতিক দলগুলো আছে, সেই তরুণদের মধ্যে কিন্তু একটা উন্মাদনা দেখা দিয়েছে যে আগামীর লড়াইয়ে আমরা কে এগিয়ে থাকবো, আমরা কাদের জন্য কথা বলবো, আমরা ক্ষমতায় আসতে পারবো কিনা। সেখানে কিন্তু মূল কারণ যে আদর্শ, সে আদর্শ যদি আমাদের মধ্যে থাকে তাহলে কিন্তু একটা ঐক্যমত্যের জায়গা তৈরি হতে পারে। কিন্তু এখানে আদর্শের জায়গা থেকে কিন্তু ক্ষমতা দখলের লড়াইতে সবাই মাঠে ময়দানে নেমেছে এবং স্বাভাবিক কারণেই এই মতবিরোধ এবং তাদের মধ্যে এই লড়াই আমরা দেখছি, কম বেশি সংঘর্ষ। ঐক্যমত্যের অভাবে কেউ একটা জায়গায় আসতে পারছে না, সেই জায়গা থেকেই কিন্তু সাধারণ মানুষ এক কথায় ডিপ্রাইভ হচ্ছে, এক্সপ্লয়েট হচ্ছে। ঠিক তাই, একেবারে বর্তমান চিত্র দেখে আপনার সাথে একমত না হয়ে পারা যাচ্ছেই না এবং পারছি না। পরবর্তী যে প্রশ্ন আপনার কাছে রাখতে চাইবো যে এই বিভাজন জনমানুষে কেমন প্রভাব ফেলছে, কেননা তারা তো রাস্তায় নেমেছিল একটা বছর আগে একটা সুন্দর সংস্কারমুখী প্রশাসন দেখবে বলে, একটা অন্যরকম চিত্র আশা করেছিলেন সাধারণ মানুষ। কিন্তু এত বিভাজন জনমানুষে ঠিক কি ধরনের প্রভাব ফেলছে বলে আপনার মনে হয় বর্তমান পরিস্থিতিতে? দেখো, সাধারণ মানুষ এত বছর আশা করেছিল যে তরুণ নেতৃত্ব এক নতুন রাজনৈতিক ভাষা নিয়ে আসবে। কেন এটা ভেবেছে? গণ অভ্যুত্থান তারা দেখেছে, সমাজের শিক্ষিত তরুণ সমাজ পথে নেমেছে, তাদের সকলে আস্থা দিয়েছে, পাশে থেকেছে, আশীর্বাদ করেছে, একটা গণ অভ্যুত্থান তৈরি হয়েছে। অভ্যুত্থানটা কিসে? একটা স্বৈরাচারের বিরুদ্ধে অধিকার প্রতিষ্ঠার দাবি। মানুষ অনেক নাজেহাল হয়েছে, অনেক কিছু হয়েছে, বিচার পায়নি, বৈষম্য ছিল, ভোট দিতে পারেনি, মানুষের অভাব অভিযোগ সমস্ত কিন্তু জমে, ওই যে বললাম বারুদ জমে বিস্ফোরণ হচ্ছে। কিন্তু সেই বারুদের কাঠিটা নিয়ে তারা কারা দৌড়েছিল? তরুণ সমাজ, ছাত্র জনতা। কিন্তু সেই জায়গা থেকে সাধারণ মানুষ অবশ্যই আশা করেছিল যে তরুণ নেতৃত্ব একটা নতুন রাজনৈতিক ভাষা নিয়ে আসবে। কিন্তু এই মুহূর্তে দেখা যাচ্ছে তাদের মধ্যেই শুরু হয়েছে দলীয় বিভাজন, ব্যক্তিগত এজেন্ডা আর পুরনো কৌশলের পুরনো কৌশলটা কি? আগে যা করেছে রাজনৈতিক দলগুলো, ফলে হতাশা বাড়ছে। তরুণ বলেই তারা আলাদা এমন বিশ্বাসে ভাঙনও ধরছে। সব তরুণ তো এক হতে পারছে না। স্বাভাবিকভাবেই কিন্তু মানুষ আস্থা হারিয়ে ফেলছে। মানুষ যেটা আশা করেছিল বাংলাদেশের সাধারণ মানুষ, সেই জায়গায় এখন দেখছে যে সবই কিন্তু সেই ক্ষমতা দখলের লড়াইয়ে কিন্তু সেই আদর্শ থেকে, সেই এজেন্ডা থেকে তারা সরে যাচ্ছে এবং স্বাভাবিকভাবেই তারা যেন পুনরাবৃত্তি কিছু দেখছে। মানুষ কিন্তু হতাশ। বর্তমান যে পরিস্থিতি তাতে মানুষ বোধহয় সত্যিই হতাশের মুখে, কারণ তারা এক বছর আগে রাস্তায় নেমেছিল একটা সংস্কার মুখে বাংলাদেশ গড়ে তোলার জন্য। তারা তরুণদের উপর আস্থা রেখেই এগিয়ে গিয়েছিল। কিন্তু বর্তমানে যে যে ঘটনাগুলো ঘটতে শুরু করেছে তাতে আমরা এই কথাগুলো না বলে একেবারে পারছি না। পরবর্তী একেবারে তৃতীয় ধাপে যাব। শেষ ধাপ, অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হলো নগর ভবন থেকে গোপালগঞ্জ। দায়িত্বের প্রশ্নে কার দিকে আঙুল উঠছে, এটাই হবে আমাদের আলোচনা। একেবারে শেষের দিকে চলে এসেছি। আপনাকে এই বিষয় নিয়ে যে প্রশ্ন আমি প্রথমে রাখতে চাইবো তৃতীয় ধাপ থেকে, যে গোপালগঞ্জে 4 জন নিহত হওয়ার পর হাসপাতালে পর্যাপ্ত পুলিশ ছিল না কেন? এর উত্তর যদি দিতে হয় তাহলে তোমাকে বলবো যে মূর্খের পরিচয় দিয়েছে। সরাসরি বলছি, এখানে শুধু গাফিলতি নয়, বরং সমন্বয়ের যে চূড়ান্ত অভাব, বিক্ষোভ ও জনমনে উত্তেজনার আভাস আগেই ছিল। তাহলে কেন পূর্ব প্রস্তুতি ছিল না? হাসপাতালে লাশ নিয়ে আসা হবে,
তখন স্বাভাবিকভাবেই স্বজনেরা সেখানে ক্ষোভ প্রকাশ করবে। পুলিশ না থাকার অজুহাত দিয়ে হাসপাতাল কর্তৃপক্ষ নিজেদের দায় এড়াতে পারে না, এবং অবশ্য করেই প্রশাসনিক ব্যর্থতা এখানকার মূল সংকট ছিল। কেননা তুমি চিন্তা করো, গোপালগঞ্জে আমি ধরে নিচ্ছি এনসিপির ওপরে আওয়ামী লীগের লোকেরা সন্ত্রাস চালিয়েছে, সংঘর্ষ করেছে, কিন্তু কেউ তো কারুর তো প্রাণ গেছে, সে কোনো দল করে না। আমরা যতদূর জেনেছি যারা 4 জন মারা গেছে তারা কোনো রাজনৈতিক দল করেন। এরকম একটা সভা সমাবেশ হবে, তার আগে নিরাপত্তা সংক্রান্ত অ্যাডুকুয়েট ফোর্স কেন ছিল না? কেন এনসিপি নেতাদেরকে ওরকম করে গাড়ির মধ্যে লুকিয়ে পালাতে হলো? আর যেখানে খুন হলো, যেখানে নিহত হলো, সেই বডি যে হাসপাতালে যাবে, সেখানে তো সাধারণ মানুষ অবশ্যই বিক্ষোভ দেখাবে। সেখানে পুলিশ প্রশাসন কেন আগে পৌঁছতে পারেনি? এর ব্যর্থতা কাদের? হাসপাতাল কর্তৃপক্ষ বলে দিল পুলিশ অ্যারেঞ্জমেন্ট ছিল না। এটা দায় এড়ানো যায় গণতান্ত্রিক প্রক্রিয়ায়? আমি আগেও বলেছি, শেখ হাসিনা প্রাক্তন প্রধানমন্ত্রী, তার একটা অডিও নিয়ে ভাইরাল হয়েছে। সেই অডিও ভাইরালে গুলি করার নির্দেশ দেওয়া হচ্ছে, সেটা 2024 না 2016, সেটা বড় কথা নয়। সময়কাল পাত্র। কোন দেশের প্রধানমন্ত্রী, কোন দেশের রাষ্ট্রপতি কাউকে গুলি করার নির্দেশ দিতে পারে? ভারতবর্ষে এটা হয়? পৃথিবী কোন দেশে সেটা হয়? আইন কোথায়? একটা মানুষ খুন হয়ে গেল, তার পোস্টমর্টম হলো না, মাটি দেওয়ার পর আবার কোন নির্দেশে পোস্টমর্টম হবে, তো চূড়ান্ত ব্যবস্থা। কেন অ্যাডুকেট ফোর্স আগে ওখানে ছিল না? কেন পৌঁছতে পারেনি? ওই ঘটনাকে কেন্দ্র করে যদি হাসপাতাল চত্বরে আবার একটা মারামারি হতো, খুনোখুনি হতো, সংঘর্ষ বাধ্য, সেই দায়কে এড়াতে পারতো? যে চলে গেছে সে তো চলে গেছে, তারপরে নিয়ম মাফিক সে কাজটা করতেও আমরা ব্যর্থ হলাম। আমি মনে করি বাংলাদেশের সাধারণ মানুষের হৃদয়ে আমাদের আত্মা আছে, আমাদের ভাষা এক, আমাদের সংস্কৃতি এক। সেই জন্যই তো আমাদের এই চিৎকার, সেই জন্যই তো আমাদের নিরপেক্ষ বিশ্লেষণ। এটা তো ভারতবর্ষে হতে পারতো। ভারতবর্ষের মাটিতে ঘটনা ঘটলে আমরা বলবো না? অবশ্যই বলবো। সাধারণ মানুষ এই কারণে হতাশায় ভুগছেন এখন। অবশ্যই নির্বাচনটা জরুরি, যত তাড়াতাড়ি সম্ভব। বাংলাদেশের সমস্ত দায়িত্বশীল রাজনৈতিক ব্যক্তিত্বদের কাছে আমাদের স্বনির্বন্ধ অনুরোধ, বাংলাদেশের মানুষের পাশে দাঁড়ান। একদমই তাই। আপনি যে বিষয়ে বললেন যে এটা যে চূড়ান্ত একটা অব্যবস্থায় এবং চূড়ান্ত একটা দায়বদ্ধতার অভাব, সেগুলো যেন ফুটে উঠছে, দিনে দিনে ফুটে উঠছে, দিনে দিনে প্রকাশ পাচ্ছে সেই ব্যাপারগুলো। আর সেইটা নিয়েই আজকে আমাদের আলোচনা হচ্ছিল। এবং পরবর্তীতে আপনাকে যে প্রশ্ন রাখতে চাইবো, এবং যে প্রশ্নটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বর্তমান সময়ে দাঁড়িয়ে, সেটা হলো ইশরাক হোসেন। ইশরাক হোসেন কি ঢাকায় বর্তমানে যেভাবে তিনি রাস্তায় নামছেন, এবং বর্তমানে কি তরুণ নেতৃত্ব হিসেবে গ্রহণযোগ্য? কি মনে হয় আপনার? ইশরাক হোসেন সম্পর্কে যদি বলতে হয় তাহলে একটু তার পরিচয়ের কথা আমরা অবশ্যই তুলে ধরবো। ইশরাক হোসেনের পিতা হচ্ছেন প্রয়াত মেয়র সাদেক হোসেন খোকা, যিনি বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার অত্যন্ত ঘনিষ্ঠ বলেই আমরা জানি বা জানা যায়। রাজনৈতিক পরিবার থেকে আসা ইশরাকের একটি ঐতিহাসিক অবশ্যই একটা পটভূমি রয়েছে বা আছে, কিন্তু বর্তমান রাজনীতিতে অতীত নয়। এই মুহূর্তে বাংলাদেশের মাটিতে বর্তমান রাজনীতিতে বাস্তব কাজ, মাটির সঙ্গে সংযোগ এবং জনসম্পৃক্ততা, এগুলোই কিন্তু এই মুহূর্তের আসল রসদ বাংলাদেশের রাজনীতিতে। ঢাকার মানুষ এখন চাইছে কর্মদক্ষতা এবং দৃষ্টিভঙ্গি, এটা অস্বীকার করার কোনো জায়গা। তাই তিনি গ্রহণযোগ্য হবেন কিনা তা কিন্তু নির্ভর করবে তার ভবিষ্যৎ কার্যকলাপের উপর। এই মুহূর্তে বাংলাদেশের সাধারণ মানুষ, ঢাকার মানুষ, তারা যাকেই নির্বাচন করবেন একদম নির্ভেজাল ভাবে, তারা কিন্তু একেবারে জ্বলে পুড়ে খাক হয়ে গেছে। সব তাদের দেখা আছে, 10 বছর 15 বছর তার আগের সময় সব তারা দেখেছে, এবং সবকিছু দেখার পরে কিন্তু বাংলাদেশের সাধারণ মানুষ ছাত্র জনতার সেই লড়াই সংগ্রামকে সমর্থন দিয়েছিল। একটা নতুন বাংলাদেশ গড়ে উঠুক গোটা পৃথিবীর বুকে, বাংলাদেশ আরেকটা সেই চেতনা জাগ্রত বাংলাদেশ দেখাক, সেই সেই মনন কিন্তু বাংলাদেশের সাধারণ মানুষের মধ্যে সেই বীজ বপন হয়ে রয়েছে। এবং স্বাভাবিকভাবে বাংলাদেশের মানুষ কিন্তু এখন যাকেই সরকার দায়িত্বের অর্পণ করবে নির্বাচনের মধ্য দিয়ে, যদি নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করা যায়, তাহলে কিন্তু সবার কাজকর্ম, তাদের কর্মপন্থা সবকিছু দেখেই বাংলাদেশের মানুষ সেই মানুষকেই তার কাজের জায়গায় বসাবে। সেটা ইশরাক হোসেন হতে পারে, যে কেউ হতে পারে, এনসিপি কেউ হতে পারে, যে কেউ, বাংলাদেশের রাজনীতিতে তরুণ তুর্কিদের যে কেউ হতে পারে, কিন্তু তার কর্মপন্থাকে অবশ্যই কিন্তু বাংলাদেশের সাধারণ মানুষ বিচার বিশ্লেষণের মধ্য দিয়ে তাকে জায়গা করে দেবে এবং জায়গায় তাকে বসাবে। অবশ্যই সেই ব্যক্তিকে তার কর্মপন্থার মধ্য দিয়ে তার ভবিষ্যৎ গড়ে তুলতে হবে। একদমই তাই, একদমই তাই। আমরা আজকে যে বিষয় নিয়ে আলোচনা করছিলাম সেটা একেবারেই বলতে হয় যে আজ সংস্কারের নামে বাংলাদেশে একটা চক্রান্ত, তরুণ নেতৃত্বের বিভাজন এবং গোপালগঞ্জের প্রশাসনিক ব্যর্থতা, এছাড়াও ঢাকার ভবিষ্যৎ এবং নেতৃত্ব, এই বিষয় নিয়েই আমরা আজ কথা বললাম। আপনারা এই বিষয় কি মনে করছেন অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। তবে আমি আবারও বলতে চাই, আপনিও সেটা বলেছেন যে প্রথম কলকাতা কোনো দলীয় অভিমতের মুখপাত্র নয়। সেটা যদি কেউ ভেবে থাকে
তাহলে খুব ভুল করছেন। কারণ আমরা যখন আওয়ামী লীগের দোষ ধরেছি তখন আপনারা বেশ বাহবা দিয়েছেন। এখন বিরোধী জোটের তরুণদের সংঘর্ষ এবং ভুল দেখালে যদি সেটা পক্ষপাত ভাবেন তাহলে কিছুই বলার নেই। কারণ আমরা এই বর্তমান প্রেক্ষাপটের আলোচনা করি, আমরা কারোর পক্ষপাতিত্ব নিতে রাজি নই, আমরা কারোর পক্ষপাতিত্বে যেতেও রাজি নই। কারণ বর্তমান যে পরিস্থিতি সেই পরিস্থিতির উপর আলোচনা করি। এক দলের বদনাম করে যাব, আরেক দলের গুণগান গিয়ে যাব, সেই দল ভুল করছে, সাধারণ মানুষের পক্ষপাতিত্বে তারা নেই, সাধারণ মানুষের স্বার্থে তারা নেই, তা তবুও তাদের পক্ষপাতিত্বে আমরা রয়েছে, এমনটা আমরা নই ভেবে থাকলে ভুল করছেন। কারণ আমরা কোনো অভিমতের মুখপাত্র নই, আমরা একমাত্র সাধারণ মানুষের প্রেক্ষাপট এবং আমরা সবসময় জনমানুষের পাশে থাকতে ভালোবাসি। প্রথম কলকাতা প্রথম থেকেই তাই করে এসেছে। সত্য এবং যুক্তির পথে আমরা থাকি, কারণ এটাই আমাদের শপথ ছিল প্রথম থেকে। তাই সেই শপথ ধরেই আমরা এগিয়ে চলেছি। বর্তমানে যে ঘটনাবলীগুলো উঠে আসছে সেই ঘটনাবলীগুলোর ওপরেই কিন্তু আমাদের বিশ্লেষণ। আমরা কোনো কোথাও এক দলের নিন্দা কিংবা আরেক দলের গুণগান এমন গাইতে এখানে আসিনি। আমরা এসেছি বর্তমান পরিস্থিতির প্রেক্ষাপটে আলোচনা করতে, সাধারণ মানুষের হয়ে কথা বলতে, জনমানুষের পাশে থাকতে। এটাই ছিল আমাদের আজকের আলোচনার প্রেক্ষাপট। দাদা, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি এত ভালোভাবে দর্শকদের পুরো বিষয়টা বুঝিয়ে বললেন। পরবর্তীতে আবারও ফিরবো এরকম গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে। বর্তমান প্রেক্ষাপটের ছবিতে কি উঠে আসে, বর্তমান পরিস্থিতির ভিত্তিতে কি চিত্র ধরা পড়ে, সেগুলো নিয়ে আমরা আলোচনায় আবারও ফিরবো। তাই বলবো আলোচনাগুলো দেখুন এবং আপনাদের মূল্যবান মন্তব্য কি সেটা কিন্তু জানাতে ভুলবেন না। আপনাদের করা মন্তব্য আমাদের কাছে গুরুত্বপূর্ণ।